শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে সড়ক অবরোধ, বিক্ষোভ। সীতাকুণ্ডে ভাঙচুরের ঘটনায় 4 নেতা বহিষ্কার। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরে জানালেন জামায়াতে আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। জোট করলেও দলীয় প্রতীকেই ভোটের বিধান বহাল। সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার, বললেন নির্বাচন বিশেষজ্ঞরা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আবেদনের 7ম দিনের শুনানি শেষ। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকরের পক্ষে বিএনপি। বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দর ঊর্ধ্বমুখী, বিপাকে ভোক্তারা। ডলারের বাজারে অস্থিতিশীলতার অজুহাত ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ায় আনন্দ র্যালি করেছে নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোড়ে শহীদ ময়দানে জড়ো হয় তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্থানীয় নেতারা বলেন, আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপারসন প্রার্থী হওয়ায় উচ্ছ্বাস জেলা জুড়ে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বিপরীত চিত্র রয়েছে বিএনপির প্রার্থী ঘোষিত কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। সাতক্ষীরা 3 আসনে বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। পরে আবারও রাস্তায় অবস্থান নেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডাক্তার শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় গত রাতেও বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা 3 আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না।
চট্টগ্রাম ৪ সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গতরাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুব দলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু। সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। আকরাম, কি দাবি জানাচ্ছেন বঞ্চিত নেতার সমর্থকরা? বিক্ষোভ অবরোধে কোনো জনভোগান্তি দেখছেন কিনা সেটিও একটু জানাবেন। লোপা, নেতা কর্মী বা সমর্থকদের যে দাবি, তারা বলছেন যে সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে কাজী আলাউদ্দিনকে, কিন্তু তারা বলছেন যে ডাক্তার শহীদুল আলমের তারা মনোনয়ন চান, কারণ তিনি দীর্ঘদিন ধরে নেতা কর্মীদের সুখে দুঃখে আপদ বিপদে পাশে ছিলেন, তাকেই তারা বিএনপির প্রার্থী হিসেবে চান, এমনটি নেতা কর্মীরা বলছেন। আর পাশাপাশি যে ভোগান্তির কথা বলছেন, সকাল থেকেই যখন সড়ক অবরোধ করে ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ অবরোধ করে, তখন কিন্তু চারপাশে ব্যাপক একটি যানজটের সৃষ্টি হয়। তখন নেতা কর্মীরা কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে সড়কটি মাঝে মধ্যে খুলে দিয়েছে, তখন যানজট কিছুটা কমেছে। পাশাপাশি এখনকার যে চিত্র, নেতা কর্মীরা কিন্তু সড়ক থেকে সরে গিয়েছেন এবং তারা ঘোষণা দিয়েছেন বেলা ৩টার পর থেকে কালীগঞ্জ উপজেলা যে সদর, সেই উপজেলা সদরে তারা বিক্ষোভ বা সড়ক অবরোধের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন। এবং যে সকাল থেকে যে স্থানটি চলছে এটি হচ্ছে কালীগঞ্জ উপজেলার নলতা বাজারে যে অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ, সেটি তারা সকাল থেকে এখানেই করেছিল। এবং গতকাল যখন মনোনয়ন ঘোষণা হয় তারপর গেল রাতেই কিন্তু নেতাকর্মীরা এখানে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। নেতাকর্মীদের দাবি, যতক্ষণ বিএনপির পক্ষ থেকে কোনো একটি সুনির্দিষ্ট সমাধান না আসবে ততক্ষণ তারা এই আন্দোলন এবং অবরোধের যে কর্মসূচি দিয়েছেন তারা সেটি চালিয়ে যাবেন। লোপা। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটা জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এমনটা জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। বিদ্যমান রাজনৈতিক মতভেদ কাটাতে এরই মধ্যে তার দলের নায়েবে আমির বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। এ সময় নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও 15 দিন সময় বাড়ানোর দাবি জানান দলের ডাক্তার শফিকুর রহমান। একই সাথে আগামীর দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ডাক্তার শফিকুরকে বরণ করে নিতে ভোর থেকেই বিমানবন্দরে ভিড় করেন জামাতের অসংখ্য নেতাকর্মী। চাঁদখোলা গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন দলীয় আমির। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এই নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সদ্য বিদায়ী নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, প্রেক্ষাপট বিবেচনায় তারা এমন সুপারিশ করলেও বাস্তবতা বিবেচনায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকার কিছু ক্ষেত্রে নমনীয় হতে পারে। তবে ছোট দলগুলোকেও নিজেদের শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে নিজ প্রতীকে নির্বাচনের ক্ষেত্রে সমস্যাও দেখেন না তারা। লাভলি বিথি রিপোর্ট।
নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছিল গত 23 অক্টোবরের উপদেষ্টা পরিষদের সভায়। এর খসড়ায় প্রস্তাব ছিল জোটে ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। জামায়াত ও এনসিপি এমন সংশোধনীর পক্ষে থাকলেও আপত্তি জানিয়েছিল বিএনপি সহ সমমনা ছোট দলগুলো। নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টাকে চিঠিও দিয়েছে বিএনপি। রাজনীতির মাঠে এ নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেই আরপিও সংশোধনীর গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের 3 দিনের মধ্যে ইসির কাছে আবেদন করা হলে 2 বা এর বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের সংযুক্ত প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থী নিজ দলের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক বরাদ্দ দিতে পারবে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদের মতে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ ক্ষেত্রে নমনীয় হলে সমস্যা ছিল না সরকারের। আরপিও যে ধারাটা এটা আগেও ছিল, এখন পাল্টে ছিল, আবার যদি আগের জায়গায় ফিরে যায় এটা আমাদের নির্বাচনের মানকে, নির্বাচনের ম্যানেজমেন্টকে কোনোভাবেই প্রভাবিত করবে না। তো আমি এটাকে প্রবলেম দেখি না। দলগুলো বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে, সুতরাং সরকার যতটা সম্ভব অ্যাকোমোডেটিভ হওয়া উচিত, তাই না আমাদের নিজেদের মধ্যে এমন কোনো কেওস লেগে যাক যে শেষে নির্বাচনটাই আনসার্টেন হয়ে যায়। তো যতটুকু অ্যাকোমোডেট করা যায় যেটার মাধ্যমে আবার কোনো ক্ষতি না হয়ে যায়, এই সিম্বলের জন্য নির্বাচনের মেজর ক্ষতি হয়ে যাবে না, খুঁটিনাটি ব্যাপারগুলো ছাড় দিতে পারলে আমার কাছে খারাপ মনে হয় না নির্বাচন ঠিকঠাক মতো করার স্বার্থে। কিছু বাধা ধরা নিয়মের মধ্যে আটকে ফেলা ঠিক না। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন, কিছু সংস্কার নিতে হয় এবং একতরফা সংস্কারও কোনোদিন মঙ্গল ডেকে আনে না। যদি বিধিমালার মধ্যে সুযোগ থাকে এবং সেটা যদি যৌক্তিক হোক, আমি মনে করি যে সেই ধরনের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এটা বাদ দিলেও এখানে এতদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারা বড় দলের প্রতীক নিয়ে করেছে। যদিও তারা মনে করেন জোটের প্রতীকে নির্বাচন করলে ছোট দলগুলোর স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে না। ভালো দলও কিন্তু এভাবে আস্তে আস্তে হারায় যায়, সেই দলের আর থাকে না। তা এগুলো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আস্তে আস্তে যে তারা, আমরা যেহেতু দল করেছি, আমাদের প্রতীক আছে, অথবা আমাদের এটা নিয়ে আগাতে হবে, ধীরে ধীরে আগায়, একবারে যদি নাও মানুষের কাছে যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে নির্ধারিত সময়ে ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকটায় গুরুত্ব দিতে হবে সরকার ও ইসিকে। ইলেকশনটা করাই আসলে লক্ষ্য এবং এটার কোনো বিকল্পও নাই আমাদের হাতে এই সময়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তবে কেউ অন্য প্রতীকে নির্বাচন করতে চাইলে ত্রয়োদশ নির্বাচনে সে সুযোগ রাখা উচিত বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে সিএসির সাথে সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, পরের নির্বাচনগুলো দলীয় প্রতীকেই করা হোক। এছাড়াও আরপিও চূড়ান্ত করার আগেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করার দরকার ছিল বলে মনে করেন তিনি। নির্বাচনের সাথে একই দিনে গণভোটও চায় দলটি। বলেন, জামানতের ক্ষেত্রে ব্যয়সীমা 25 লাখ থেকে 50 লাখ করা ঠিক হয়নি, এতে কালো টাকা মাফিয়া গোষ্ঠীর দৌরাত্ম্য বাড়বে বলেও মনে করেন তিনি। ফলে আগামী সংসদ নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখবেন বলে আশঙ্কা করেন তিনি। ইসির ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন এই নেতা। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দেন তিনি। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কি, ভাবনা চিন্তাটা কি। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল হয়েছে, র্যালি হয়েছে। আমরা আমাদের সাথে যোগ দিচ্ছেন দিনাজপুর থেকে মাহফুজুল হক। তার কাছ থেকে জানবো, মাহফুজ, একটা তো আনন্দ র্যালি হয়েছে এবং নির্বাচনী আমেজ শুরু হয়েছে এই আসনগুলোতে, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে সেখানকার? লোপা, আসলে গোরা শহীদ ময়দান থেকে যে আনন্দ মিছিলটি বের হয়েছিল, মোটরসাইকেল, গাড়ি, অটো, চার্জার সব মিলে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের যেই মিছিলটি বের হয়েছিল, এই মিছিলটি বের হওয়ার পরে আসলে শহর একদম জ্যামে হয়ে গেছিল। তারপরে তারাই এই শহরের সাধারণ মানুষের অপেক্ষাকে, সাধারণ মানুষের ইয়ে করার জন্য, ভোগান্তিকে দূর করার জন্য মিছিলটি বিভিন্ন দিক থেকে শহরে ঘুরে। আমরা এই মিছিলটি বিভিন্ন জায়গা থেকে শহরে এসে সমবেত হয় এবং এই
সমাবেশ হওয়ার পরে বিএনপি কার্যালয়ে অবস্থান করতেছে এবং এই বিএনপি কার্যালয় থেকে মিছিলটি এত বড়, এত সংখ্যক হয়েছিল, এই শহরে বিএনপি কার্যালয়ে ঢুকতে পারতেছিল না। তখন এলাকার জনগণের, সাধারণ মানুষের স্বার্থেই তারা করেছে, বিভিন্ন দিকে চলে গেছে। আপনাকে বলে রাখি, খালেদা জিয়া মনোনয়ন পাওয়ার কারণে, খালেদা জিয়া মনোনয়ন দেওয়ার পর থেকেই দিনাজপুরে জেলা বিএনপির যে অঙ্গ সংগঠন সহ সকল নেতাকর্মীদের মধ্যে যে আমেজ সৃষ্টি হয়েছে, এই আমেজে এখন সকলে একসাথে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেছে। এই কারণে আসলে সবাই এখন দল মত বিভেদ ভুলে তারা এখন একত্রিত হয়ে খালেদা জিয়ার পক্ষেই দাঁড়িয়েছে এবং তারা এই খালেদা জিয়াকে জয় করার পাশাপাশি দিনাজপুরের অন্যান্য আসনগুলিও তারা ধানের শীষের পক্ষে আনবে বলে জানিয়েছে। লোপা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো অংশ নেবেন জাতীয় সংসদ নির্বাচনে। তার নির্বাচনী আসন বগুড়া ৬-এ নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পাশাপাশি আগের মতো বগুড়া ৭ আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতাকর্মীদের। দলের শীর্ষ ২ নেতাকে এই ২ আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয়ে স্থানীয় নেতাকর্মীদের। দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলের শীর্ষ ২ নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা। জেলার ২টি আসন বগুড়া ৬ এবং বগুড়া ৭-এ বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার চেয়ারপারসন লড়বেন বগুড়া ৭ থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া ৬ সদর আসন থেকে। একই জেলা থেকে শীর্ষ ২ নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে। নেতাকর্মীরা বলছেন এই ২ আসন থেকে তাদের ২ নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা। বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত। তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে ধানের শীষের পক্ষে। বিএনপি নেতারা বলছেন দীর্ঘদিন ধরেই প্রত্যাশা তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া থেকে। পূরণ হওয়ায় জেলা জুড়েই খুশির আমেজ। আমাদের গর্ব, বগুড়া অহংকার, বগুড়া কৃতি সন্তান। এই জন্য বগুড়াবাসী আনন্দিত, বগুড়াবাসী উচ্ছ্বসিত এবং আজকের আনন্দ আমার এক নেতা বলছে ঈদের উৎসবের চেয়ে বেশি আছে বগুড়াবাসীর কাছে আনন্দ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৪ সংসদে বগুড়া ৬ ও বগুড়া ৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর তারেক রহমান এবারই প্রথম বগুড়া ৬ থেকে জাতীয় রাজনীতিতে শুরু করবেন তার নির্বাচনী পথচলা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দর্শক, সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই যে কিছু একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এর আগে আমরা ওই ইসের জায়গাটা সম্বন্ধে খুব বলতেছিলেন, ওই যে কি জানি বলে চিটাগাঙের রাউজান, আপনার বলে রাউজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছে। আপনারা যদি বলার পরে কিন্তু আমরা এটা করছি। তারপরে আমি বলবো রাউজান, ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা, এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল, এখন আমি বলবো ঠিক আছে, যেহেতু এই এলাকাটা তো প্লেন না, অন্যান্য এলাকার যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায়, যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল এলাকায়। আর পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে।
দর্শক, সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি সেখানে ছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা যেন চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর করা হয়, সেই আবেদন করেছেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এই জাজমেন্টটি রিভিউ হলে আপনারা যে সিভিল আপিল নাম্বার দিয়েছেন, এই আপিলটি যথাযথভাবে আপনারা অ্যালাউ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রেয়ার। মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন রামিজ আহসান। রামিজ, এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর হামলার ঘটনা নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? মেহেরপুর ডাঙ্গি 2 আসনে আমজাদ হোসেন মনোনয়ন পাওয়ার পর থেকে মনোনয়ন পাওয়ার পরে অর্থাৎ জেলা বিএনপি সভাপতি সমস্ত লোকজন রাস্তায় বিক্ষোভ করেছে এবং রাস্তায় টায়ার বানিয়ে আজকে সকালে আমাদের নিয়ে যাওয়ার পথে আমজাদ সমর্থিত যে লোকজন তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে সেখানে পিছন থেকে জাবেদ মাসুদ নির্জন গ্রুপের যে লোকজনগুলো আছে তাদের উপরে হামলা চালায় এবং এই হামলার ঘটনা বর্তমানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে জেলা বিএনপি গাংনী উপজেলা যে বিএনপি কার্যালয় আছে সেই কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমার এই পাশে দেখতে পাচ্ছেন আপনি এখানে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, এখানে নেতাকর্মীরা আহত হয়েছেন এবং এর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি যে মেহেরপুর 2 আসনের সকল সদস্য আমজাদ হোসেনের সঙ্গে কথা বলেছে। তিনি যেটি জানিয়েছেন, নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি এবং নেতাকর্মীদের শান্ত রেখেছেন। তিনি একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন চাচ্ছেন তেমনটি তিনি জানিয়েছেন। এছাড়া গাংনীর পরিস্থিতি এখন যেমনটি রয়েছে, গাংনীর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রামিজ, আপনার কথাগুলো সবগুলো পরিষ্কার আমরা শুনতে পারিনি, তবে বোঝা যাচ্ছে যে সেখানে ভাঙচুর করা হয়েছে এবং পরিস্থিতি মোটামুটি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গুরুত্ব পায় বস্ত্র খাতে মিশনের বিনিয়োগ, দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সহ ব্যবসায়িক নানা বিষয়ে। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার অনুযায়ী বিচারের কাজ শুরু করতে পেরেছে। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় করেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচার হলে জুলাই শহীদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবেন। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন বলে আশা করেন তিনি। এছাড়া সংস্কার কাজ অনেক দূর অগ্রসর হয়েছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে। আন্তর্জাতিক পরিসরে গমের দাম কমলেও উল্টো চিত্র দেশের আটার বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে খুচরা দোকানে মোড়কজাত আটার দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত।
এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতা সহ বেকারি আর রেস্তোরাঁ মালিকরাও। আটার দাম বৃদ্ধির অজুহাত হিসেবে ডলারের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা, পরিবহন খরচ বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা। তবে ক্যাবের মতে এসব কারণ অযৌক্তিক। সকালে নাস্তার রুটি কিংবা বিকেলে চায়ের সাথে বিস্কিট অথবা সন্ধ্যার পরোটা মোগলাই থেকে হালের ফাস্টফুড, বাঙালির রসনাবিলাসের অনেকটা জুড়েই প্রাধান্য আটা ময়দার তৈরি খাবারের। তাই এই পণ্যের দাম বাড়লেই সীমিত ও মাঝারি আয়ের মানুষের মাসকাবারি খরচে সরাসরি যেমন টান পড়ে, তেমনি প্রভাব পড়ে বেকারি ও রেস্তোরাঁ ব্যবসাতেও। সেই আটার দামই বেড়েছে আবার। 10-12 দিন আগেও খুচরা বাজারে 2 কেজির মোরগজাত আটা বিক্রি হয়েছে 105 থেকে 110 টাকায়। কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়ে সেই একই প্যাকেট এখন খরিদ করতে হচ্ছে 120 থেকে 130 টাকায়। খোলা আটার দাম সামান্য বাড়লেও মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। আগে আমরা বিক্রি করতাম আটা 100-105 টাকা, এখন বিক্রি করতে 115 থেকে 120 টাকা, কারণ আটার দাম বাড়াইছে। প্রতি প্যাকেটে প্রায় আপনার 10 টাকা 15 টাকা প্রতি প্যাকেটে বাড়ছে। আটা এখন অনেক কম চলে, আটা ইদানিং নিয়ে খালি আটা খারাপ, এই কারণে আটাটা অনেক কম চলে। এতে ক্ষুব্ধ ক্রেতাদের পাশাপাশি বিপাকে বেকারি ও রেস্তোরাঁ মালিকরাও। হঠাৎ এমন দর বৃদ্ধির যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। যারা আমরা চাকরি করি বা লিমিটেড ইনকাম, এই প্রতিটা জিনিস এরকম আটার দামে বেড়ে যাওয়াটা আমাদের প্রতি মাসের যে একটা খরচটা অবশ্যই আমাদের বেড়ে যাচ্ছে। আছে আপনার 200 গ্রাম, হয়তো এটারে 150 গ্রাম আনতে হবে, তাছাড়া এমআরপি বাড়াইতে হবে, প্রাইস বাড়াইতে হবে, এছাড়া তো রাস্তা নাই আর। অথচ আন্তর্জাতিক বাজারে গত 3 বছর ধরেই গমের দাম নিম্নমুখী। গম আমদানিতে কোনো ট্যাক্সও নেই। প্রশ্ন উঠেছে, গম থেকে তৈরি আটার এমন দর বৃদ্ধি কেন? ব্যবসায়ীরা বলছেন, টাকার বিপরীতে ডলার মূল্য এখন 122 টাকা ছাড়িয়েছে। এছাড়াও পরিবহন খরচ, এলসি খোলাসহ নানা জটিলতায় কমেছে আটার আমদানি ও সরবরাহ। একটু ক্রাইসিস আছে, গম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, পাইলেও দাম বেশি। ডলারের ফ্লাকচুয়েশন হলে কিছু দাম কমবে বাড়বে, এটাই স্বাভাবিক। কয়দিন আগে একটু ঘাটতি ছিল আমাদের, তো ধরেন ইম্পোর্টের বাজারে কিছু জাহাজ থাকলে একটু কমে যায়, আবার জাহাজে ঘাটতি পড়লে একটু বাড়ে। বাংলাদেশ মূলত রাশিয়া, ইউক্রেন, ব্রাজিল থেকে গম আমদানি করে থাকে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকেও কিছুটা বেশি দামে গম আমদানি করছে সরকার। সেটিকেও কারণ বলছেন কেউ কেউ। তবে মোট আমদানির 10% এসেছে যুক্তরাষ্ট্র থেকেই। তাই দাম বৃদ্ধির পেছনে বেশিরভাগ যুক্তি খোঁড়া বলছেন ক্যাব সভাপতি। এটার ইম্প্যাক্টটা যদি পড়েও সেটি পড়তে কিন্তু সময় লাগবে। আর আমরা আমেরিকা থেকে যেটা আমদানি করছি সেটি আসলে আমাদের মার্কেটের শেয়ার কতটুকু সেটাও বিবেচনার বিষয়। তাই অ্যাকচুয়ালি যেটা হয় যে আমাদের, আপনারা জানেন যে অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা যেটা করে সেটি হলো যে কোনো একটা অজুহাত পেলেই তারা এই বাজার অস্থির করে দেয়। দেশে আটার বার্ষিক চাহিদা 70 থেকে 75 লাখ টন। 85%ই গম আমদানি করে পূরণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানীর ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর অসহনীয় চাপ বাড়ার আশঙ্কা করছে নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাপ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এই শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাপ সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার বলেও অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, প্রস্তাবিত ড্যাপ সংশোধন বাস্তবায়ন হলে আবাসিক ভবনের উচ্চতা বাড়বে, এতে জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকারের ড্যাপ সংশোধনের উদ্যোগ ঢাকার পরিবেশের জন্য হুমকি। মূলত সেন্টারে রেখে এই যে ড্যাপ সব জায়গাতে নানা ধরনের সিন্ডিকেট আমাদের জনগণের যেই সব জায়গা সেটি দখল করে আছে। এখন নতুন করে যদি বিল্ডিং এর উচ্চতা বাড়ে তাহলে হচ্ছে এই মানুষদেরকে আমরা কোথায় জায়গা দিব? এর প্রভাব আমাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে আপনার খেলার মাঠ, পাবলিক স্কুল সব জায়গায় পড়বে। সাধারণ নাগরিকদের তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে জোর দাবি না ওঠার কারণে রাষ্ট্র যারা পরিচালনা করেছেন সেই সময় তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি।
জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের 54% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2010 থেকে 24 সাল পর্যন্ত সময়ে 891টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির পরিমাণ প্রায় 2111 কোটি টাকা। মঙ্গলবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয় 2010 থেকে 24 সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $458.5 মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে প্রকল্পের কর্মকর্তারা তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রয়োজন, কিন্তু 2003 থেকে 24 সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাংলাদেশের জাতীয় অর্থায়নে যে অর্থ উত্তোলিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে জলবায়ু অর্থায়নে এবং বৈদেশিক অর্থায়নে অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত যে অর্থ, তার উপর ভিত্তি করে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে কী ধরনের সুশাসনের ঘাটতি ছিল, আমরা কতটুকু উভয় ক্ষেত্রে কতটুকু আমাদের প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হতে পেরেছি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পেরেছি, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন। এ সময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে রূপনগর পল্লবীর ভোটারদের তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত জনগণ ত্রয়োদশ নির্বাচনে ভোট বিপ্লব করবে বলে প্রত্যাশা করেন তিনি। বলেন, আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করেছিল, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলার মানোন্নয়নে কাজ করবে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব, কারণ আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম, যেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছি। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে অতিষ্ঠ মেহেরপুর পৌরবাসী। বর্জ্য ব্যবস্থাপনায় কয়েক বছর আগে প্রকল্প নেওয়া হলেও তা কাজে আসেনি। শহরের ডাস্টবিনগুলো তদারকিরও কেউ নেই। নিজেদের ফেলা বর্জ্য নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বসবাসকারীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। গোটা ফুটপাতই যেন ভাগাড় বানিয়ে ফেলেছেন বাসিন্দারা। শহরের আনাচে কানাচে ময়লার স্তূপ, এর মধ্যেই দিন যাপন। মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলে যাওয়া আসার একমাত্র সড়ক এটি। আবর্জনার দুর্গন্ধে পুরো এলাকার বাতাস ভারী। শিক্ষক অভিভাবকরা বলছেন, দূষিত বায়ু আর অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান, বাড়ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি। এই যে দুর্গন্ধ, এখানে এত ময়লা এভাবে ফেলা, পৌরসভাকে বলেছি, কিন্তু বলার পরেও তারা কিন্তু কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করেনি। এই ময়লা আবর্জনার জন্য কোনো ডাস্টবিন এখানে দেওয়া নেই, যাওয়ার সাথে অনেক সমস্যা হয়। শুধু এই সড়কেই নয়, শহরের হোটেল বাজার, বড় বাজার, ওয়াবদা মোড়, কলেজ মোড়, কোর্ট মোড়, কাথুলি মোড় সহ বেশিরভাগ এলাকার অলিগলির চিত্র এমন। নিজেরাই পরিবেশ নষ্ট করছেন, আবার নিজেরাই ভোগান্তি পোহাচ্ছেন। প্রশাসনের পরিকল্পনাহীনতা আর নজরদারি না থাকাকে দুষছেন পৌর বাসিন্দারা। বাচ্চাদের নিয়ে রাস্তাঘাটে বেরোনো খুব কঠিন হয়ে যায়, পৌরসভা কোনো কাজ করছে না। দুর্গন্ধ হয়, আমাদের নামাজ কালামে যেতেও সমস্যা হয়, আর সবচেয়ে বেশি সমস্যা হয় গরু ছাগলের অত্যাচারে। গরু ছাগলগুলো এখানে এসে এগুলা সব ছিটায় রাস্তার উপরে ফেলে যায়। পৌরসভার অপচনশীল বর্জ্য পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্য থেকে পরিবেশ বান্ধব সার তৈরির লক্ষ্যে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হয়। 2021 সালে উদ্বোধন হলেও সে প্রকল্প আলোর মুখ দেখেনি।
ওরা তো কোনো পরিবেশ নেই। পেছে দেখেন যে অবস্থা, প্রতিটা রাস্তায় প্রতিটা গলিতে একই অবস্থা, রোগ ছড়াচ্ছে। আমরা তো এমনি বিভিন্ন ভেজালে রোগাক্রান্ত হচ্ছি, এতেও আমরা যদি আক্রান্ত হই তাহলে তো বিরাট সমস্যা। পৌর প্রকৌশলী জানান, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে পৌরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা চেষ্টা করছি যে আরও আধুনিক পদ্ধতিতে কীভাবে এই বর্জ্যটাকে কাজে লাগিয়ে এবং কম্পোস্ট সার তৈরি বা অন্যান্য কোনোভাবে এটার কাজ ভালো কিছু করা যায় কিনা। অনুরোধ থাকবে পৌরবাসীর কাছে যে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত জায়গায় ময়লা ফেলবে, নির্দিষ্ট সময় ফেলতে হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সুন্দরবনের দুবলার চরে চলছে 3 দিন ব্যাপী রাস উৎসব। সন্ধ্যায় শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা ও পুণ্যস্নান উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, সাজানো হচ্ছে পূজার স্থান। এই উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন দুবলার চরে। এর আগে গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে দুবলার চরের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা। লোকালয় থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের এক মিলনস্থল এই চর। পুণ্যার্থীরা বলছেন, দেশের মঙ্গল কামনা ও পাপ মোচনের জন্য এই পূজা ও স্নানে এসেছেন তারা। এছাড়া সৌন্দর্য উপভোগ করতেও গিয়েছেন অনেকে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না। বুধবার ভোরে পুণ্যস্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন পুণ্যার্থীরা। মনের ধর্মীয় বিশ্বাস যে আমরা যদি ঠাকুরের কাছে মন্ত্র দিতে চাই সেটা আমরা পাই। প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি। ঠাকুরের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দেব, আমাদের মঙ্গল কামনার জন্য যে মানত করা আছে সেগুলো পরিশোধ করব। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে রাউন্ড 4-এ রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত 2টায়। আরেক হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। পার্ক দে প্রিন্সেসে এই ম্যাচটিও মাঠে গড়াবে রাত 2টায়। 5 মাস আগেও যে লিভারপুলের রক্ষণের লাইফলাইন ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তিনি এখন রিয়ালের ভরসার নাম। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যানফিল্ডে মাঠে নামার আগে অদ্ভুত অনুভূতিতে এই ডিফেন্ডার। আলেকজান্ডার আর্নল্ডের মতো সুন্দর সময় পার করছে মাদ্রিদিস্তানরা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 14 ম্যাচে 13টা জয়। একমাত্র হারের স্বাদ লিগে 126 বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র 2বার, সবশেষ 1961-62 মৌসুমে। রিয়ালের হয়ে 14 ম্যাচে 18 গোল করা কিলিয়ান এমবাপ্পে আছেন ফর্মের তুঙ্গে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গেল রবিবার অ্যাস্টন ভিলাকে 2-0 গোলে হারালেও এর আগে 1 মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে 6 ম্যাচে 5টিতেই হেরেছে লিভারপুল। রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও লিভারপুলের পক্ষে নয়। শেষ 10 ম্যাচের 2 জয়, 7 হার, 1 ড্র। দানি কারভাহালও চোটে আছেন, তবে ফেদে বালভার্দে ফিট আছেন। পুরো দল জয়ের জন্য মুখিয়ে আছে। ইউসিএলে গুরুত্বপূর্ণ আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। উসমান দেমবেলের খেলা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে সবশেষ দেখায় গোল করেছিলেন দেমবেলে। গত জুলাইয়ের ওই ম্যাচে 9 জনের দল নিয়ে 2-0 গোলে জিতেছিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও পিএসজি 2 দলই জিতেছে প্রথম 3 ম্যাচে। 2 দলের গোল ব্যবধানও সমান। পিএসজি তাদের সবশেষ 8 ম্যাচে অপরাজিত আছে। ঘরের মাঠে এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। প্রতিযোগিতামূলক ফুটবলের শেষ 15 ম্যাচে সবকটিতে জিতেছে বায়ার্ন। এর মধ্যে বুন্দেসলিগায় জিতেছে প্রথম 9 ম্যাচে। তাই প্যারিসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। 3 বছর পর দলে ফিরেছেন 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিও। চোট কাটিয়ে সান্তোসের হয়ে 1.5 মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার দলে ডাক পাননি এবারও। চোটে বাইরে থাকা বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক অ্যালিসনও স্বাভাবিকভাবে দলে নেই। আগামী 15 নভেম্বর লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। 18 নভেম্বর ফ্রান্সের লিলে ও তিউনিশিয়ার মুখোমুখি হবে 5বারের বিশ্বকাপ জয়ীরা।
2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এসব ম্যাচ খেলছে কার্লো অ্যানচেলত্তির দল। মেসি আমার চেয়ে ভালো, আমি মানি না। আবারও আগের মতো নিজেকেই সেরা দাবি করলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন রোনালদো, যেটি প্রচারিত হবে মঙ্গলবার। তবে এর আগেই ট্রেইলার প্রকাশ পেয়েছে সোমবার। তাতে ফুটবল বিশ্বে গত 1.5 দশকের সবচেয়ে আলোচিত ওই বিতর্ক নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন 5 বারের বর্ষসেরা এই ফুটবলার। মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা এমন বহুল চর্চিত প্রশ্নের উত্তরে আল নাসর তারকা বলেন, মেসি তার চেয়ে ভালো এই মতের সঙ্গে তিনি একমত না, আর এই বিষয়ে তিনি বিনয়ী হতে চান না। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী নাবিলা সোহার। সাথেই থাকুন।